মরুঝড় থেকে মোগল সাম্রাজ্য, বীর বাবরের গল্প। অনেক অনেক বছর আগে 1483 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানা নামক এক ছোট্ট কিন্তু সুন্দর রাজ্যে একটি শিশুর জন্ম হয়। তার নাম রাখা হয় জহিরুদ্দিন মোহাম্মদ, কিন্তু সবাই তাকে ভালোবেসে ডাকত বাবর বলে। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ হল সিংহ। ছোটবেলা থেকেই তার চোখে ছিল অজেয় হওয়ার স্বপ্ন, আর মনে ছিল সিংহের মতো সাহস। বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে বড় হতে হতে সে শিখছিল কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। বাবরের বাবা ছিলেন ওমর শেখ মির্জা, যিনি ছিলেন তৈমুর লংয়ের বংশধর। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন এক মহান শাসক হয়। মাত্র 11 বছর বয়সে বাবরের বাবা মারা যান। ছোট্ট কাঁধে চেপে বসে যায় রাজ্যের বিশাল দায়িত্ব। ওমর শেখ মির্জা বাবরকে শিখিয়েছিলেন বিপদে ধৈর্য না হারাতে। বাবর তার বাবার আদর্শ মনে রেখে নিজের রাজ্য রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাবর তার জন্মভূমি ফারগানা এবং স্বপ্নের শহর সমরকন্দ বারবার জয় করেন এবং আবার হারিয়ে ফেলেন। কিন্তু সিংহ কি কখনো হার মানে? তিনি ভারতের ঐশ্বর্য আর বিশালতার কথা শুনেছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন হিন্দুকুশ পর্বত পার হয়ে হিন্দুস্থানে নিজের ভাগ্য পরীক্ষা করবেন। তার সাথে ছিল একদল বিশ্বস্ত সৈন্য এবং অদম্য ইচ্ছা। 1526 খ্রিস্টাব্দের এপ্রিল মাস, দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বিশাল বাহিনীর মুখোমুখি হলেন বাবর, পানিপথের প্রান্তরে। লোদির সৈন্যসংখ্যা ছিল প্রায় 1 লাখ, আর বাবরের ছিল মাত্র 12,000। সবাই ভেবেছিল বাবর নির্ঘাত হারবেন, কিন্তু বাবর জানতেন শুধু সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না, তার জন্য লাগে উন্নত রণকৌশল। বাবর যুদ্ধে দুটি নতুন ও শক্তিশালী পদ্ধতি ব্যবহার করেন। একটি হল রুমি পদ্ধতি। এতে অনেকগুলি গরুর গাড়িকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে রাখা হতো এবং তার আড়ালে কামান বসানো হতো। ভারতে তখন কামানের ব্যবহার ছিল একদম নতুন। বাবরের গোলন্দাজ বাহিনীর গোলার শব্দে লোদির হাতিগুলো ভয়ে দিগবিজ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগল। অন্য পদ্ধতিটি ছিল তুলঘুমা। বাবর তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে লোদির সেনাবাহিনীকে 4 দিক থেকে ঘিরে ফেলেছিলেন। এর ফলে বিশাল শত্রু সেনা পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। প্রথম পানিপথের যুদ্ধে বাবর জয়ী হলেন এবং ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন। তার এই অসাধারণ বুদ্ধিমত্তা তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখল। পানিপথের পর বাবরকে আরও বড় বাধার সম্মুখীন হতে হয়। 1527 খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধে মেওয়ারের বীর রানা সাঙ্গার মুখোমুখি হন তিনি। রাজপুতদের বীরত্বের কথা শুনে বাবরের সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিল। তখন বাবর এক জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সবার মনে সাহস জোগালেন। তিনি শপথ করলেন আর কখনো মদ স্পর্শ করবেন না। সেই যুদ্ধেও বাবরের রণকৌশলের কাছে শত্রুরা হার মানল। যুদ্ধ থামেনি। এরপর 1528 খ্রিস্টাব্দে চান্দেরি এবং 1529 খ্রিস্টাব্দে গোগরা নদীর তীরে বাবর আবার যুদ্ধে জয়লাভ করেন। একের পর এক জয়ে উত্তর ভারতের এক বিশাল অঞ্চল তার অধিকারে আসে। বাবর শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ শাসক। তিনি রাস্তাঘাট তৈরি এবং বাগানের প্রতি খুব আগ্রহী ছিলেন। বাবর কেবল একজন দুর্ধর্ষ যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন তুর্কি ও ফার্সি ভাষায় দক্ষ এক অসাধারণ পণ্ডিত। তিনি তার আত্মজীবনী বাবরনামা বা তুজুক-ই বাবরি তুর্কি ভাষায় রচনা করেন। এতে তিনি ভারতের প্রকৃতি, ফলমূল, সমাজ ব্যবস্থা এবং তার নিজের জীবনের ভুলভ্রান্তি সম্পর্কে অকপটে লিখেছেন। তার এই সাহিত্যকর্ম 1530 খ্রিস্টাব্দে এই মহান বীর মারা যান। তার ইচ্ছে ছিল তাকে যেন তার প্রিয় শহর কাবুলে সমাধি দেওয়া হয়। পরে তার দেহ আগ্রা থেকে নিয়ে গিয়ে কাবুলের একটি সুন্দর বাগানে সমাধি দেওয়া হয়। এইভাবেই শেষ হয় সিংহের জীবনের গল্প, যিনি মধ্য এশিয়ার পাহাড়ি পথ থেকে এসে তৈরি করেছিলেন এক কালজয়ী ইতিহাস। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।